হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক অ্যাম্বিশন। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে চলন গমন নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। তো দেখো, প্রথমেই আমি আলোচনা করব চলন গমন নিয়ে। চলন গমন জানার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে, যে সংবেদনশীলতা বিষয়টা নিয়ে। আচ্ছা, সংবেদনশীলতাটা কি? সংবেদনশীলতা হচ্ছে এমন একটা কি বলতো, সাড়া প্রদানের যে ক্ষমতা, এমন একটা সাড়া প্রদানের ক্ষমতা। কেমন সাড়া প্রদানের ক্ষমতা? ধরো কোনো একটা উদ্ভিদ হতে পারে বা কোনো একটা প্রাণী হতে পারে, সবার দেহে কিন্তু সংবেদনশীলতা দেখা যায়। তো প্রাণীদের ক্ষেত্রে সংবেদনশীলতা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। কেমন কি? যে আমরাই তো চলাফেরা করছি, আমাদের কেউ কোনো কথা যদি বলে সেটা আমরা বুঝতে পারছি, সব কিছুই ক্লিয়ার আমাদের। কিন্তু যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো সাড়া প্রদান হচ্ছে, সেটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি? না, বুঝতে পারি না। তো এই যে উদ্ভিদের সাড়া প্রদানের ক্ষমতা, হ্যাঁ, তো এই যে উদ্ভিদ সাড়া প্রদানে সক্ষম, হ্যাঁ, তো কিভাবে সক্ষম? কি নির্দিষ্ট কিছু কিছু উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকগুলো কি করে? উদ্ভিদদের বা উদ্ভিদ দেহের কি করে? সাড়া প্রদানে সাহায্য করে। কি কি উদ্দীপক থাকে? কিছু কিছু বাহ্যিক উদ্দীপক থাকে, কিছু কিছু অভ্যন্তরীণ উদ্দীপক থাকে। বাহ্যিক উদ্দীপক কোনগুলো? যে উদ্দীপকগুলো কি করে, বাইরে থেকে যে উদ্দীপকগুলো উদ্ভিদকে কি করে সাড়া প্রদানে সাহায্য করে বা সাড়া প্রদানে কি করে ফোর্স করে, সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপক কোনগুলো? যে উদ্দীপকগুলো কি করে উদ্ভিদের মধ্যেই থাকে, হ্যাঁ, ওরা কি করে ওই উদ্ভিদকে সাড়া প্রদানে ফোর্স করে, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। আচ্ছা দেখো, আমি একটু এক লাইনে কথাগুলো লিখে নিয়েছি। তোমরা যদি খাতা কলম নিয়ে যদি লিখে নাও, খুবই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে লিখবে, আমার সাথে সাথে আমি পড়াবো, তোমরা কিন্তু খাতায় লিখবে। ক্লিয়ার? তো দেখো কি বলছি, সংবেদনশীলতা। সংবেদনশীলতা ব্যাপারটা কি? যে বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতা, সেটাই হচ্ছে কি সংবেদনশীলতা। আচ্ছা, এই সংবেদনশীলতা কিন্তু কি হয়? দুটো উদ্দীপকের প্রভাবে ঘটে, যেটা আমি বললাম। কি কি উদ্দীপক? একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। আচ্ছা, বাহ্যিক উদ্দীপক কোনগুলো? বাহ্যিক উদ্দীপকের মধ্যে পড়ছে তাপ, চাপ, আলো আর অভিকর্ষজ বল। আর অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে কোনগুলো পড়ছে? অভ্যন্তরীণ উদ্দীপকগুলোর মধ্যে পড়ছে হরমোন আর উৎসেচক। যে উদ্দীপকগুলো কি থাকে, জীবদেহে কি থাকে, আগে থেকেই থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জানবো কি, যে এই যে সংবেদনশীলতার কথা বলছি বা সাড়া প্রদানের কথাটা বলছি, এই সাড়া প্রদানটা কি করে? উদ্ভিদের সাড়া প্রদান বলতে কাকে বোঝানো হয়? সাধারণত উদ্ভিদের সাড়া প্রদান বলতে বোঝানো হয় ধীর বৃদ্ধিজ চলন বা রস স্ফীতিজনিত চলনকে বোঝানো হয়। ক্লিয়ার? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, যে উদ্ভিদের সাড়া প্রদান কথাটা মানে কি? উদ্ভিদের সাড়া প্রদান কথার মানে হচ্ছে ধীর বৃদ্ধিজ চলন বা রস স্ফীতিজনিত চলনকে বোঝানো হয়। আচ্ছা, উদ্ভিদের কিছু কিছু চলন দেখা যায়, কিছু কিছু প্রকারের চলন দেখা যায়, এবং সেই প্রকারের চলনগুলো কোন কোন উদ্ভিদের দেহে দেখা যায় সেগুলো আমরা জানবো। এই যে আমি 4-5টা নাম লিখেছি, এখানকার মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে। দেখো এখানে শর্ট কোশ্চেন, এখানে জাস্ট মাথায় রাখবা, হয়তো কোশ্চেন আসবে যে রস স্ফীতিজনিত চলন বা প্রকরণ চলন দেখা যায়। এই রস স্ফীতিজনিত চলন যদি না থাকে, তো এই কথাটা থাকবে পরীক্ষায় যে প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে, তখন বলতে হবে বনচারাল উদ্ভিদে। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে লিখবা খাতায়, যে নোট ডাউন করবে তো ভিভিআই দিয়ে দিবা, যে প্রকরণ চলন দেখা যায় বনচারাল উদ্ভিদে। এই বনচারাল উদ্ভিদকে, হ্যাঁ, বলা হয় কি? বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। কি বলা হয়? ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়, বা নৃত্যরত উদ্ভিদ বলে। কেন বলে? কারণ বনচারাল উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলনটা কি? কারণ বনচারাল উদ্ভিদের বনচারাল উদ্ভিদের
পাতা থাকে ত্রিফলক আকৃতির। তো মধ্যে মধ্যে একটা পাতা থাকে আর সাইডে দুটো পাতা থাকে। তো কি করে সাইডের পাতাগুলো কি করে মানে ওপর নিচ করে নড়াচড়া করতে থাকে। হ্যাঁ, তো তাই জন্য বনচাল উদ্ভিদকে বলা হয় নৃত্যরত উদ্ভিদ। মানে নৃত্য মানে কি নাচ করার মতো একটা ব্যাপার, তাই জন্য বনচাল উদ্ভিদকে নৃত্যরত উদ্ভিদ বলা হয়। আচ্ছা, আর কি বলছে উদ্ভিদের আর কি চলন দেখা যায়? রোটেশন দেখা যায়। উদ্ভিদের রোটেশন দেখা যায়। রোটেশন জিনিসটা কি? আচ্ছা, যে কোনো উদ্ভিদ দেহেই তো কোষ রয়েছে। প্রত্যেকটা উদ্ভিদ দেহ কি প্রত্যেকটা জীব দেহে কোষ রয়েছে। তো উদ্ভিদের দেহে যে কোষ রয়েছে সেখানে কি রয়েছে? প্রোটোপ্লাজম রয়েছে। সেই প্রোটোপ্লাজমের এক ধরনের আবর্তন হয়। আবর্তন মানে কি? চক্রাকারে একটা আবর্তন হয়। হ্যাঁ, তো ওই প্রোটোপ্লাজম কি করে বৃহৎ একটা কোষকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের একটা আবর্তন হয়। হ্যাঁ, সেই আবর্তন যে প্রক্রিয়াটাই সম্পূর্ণ হয় তাকে বলা হয় রোটেশন। এই রোটেশন দেখা যায় কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে? তো কি খুবই ইম্পর্টেন্ট, পাতা শ্যাওলা পাতার কোষ আর কচুরিপানার দেহে কি দেখা যায়? রোটেশন দেখা যায়। আচ্ছা, এবার আরেকটা চলন উদ্ভিদের দেহে দেখা যায়। এগুলো ব্যতিক্রম, কিন্তু এই কথাগুলো যে পয়েন্টগুলো আমি লিখেছি এখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন দেয়। আচ্ছা, সার্কুলেশন দেখা যায় কোন উদ্ভিদের ক্ষেত্রে? তখন সার্কুলেশন দেখা যায় কুমড়ো গাছের পাতার কাণ্ডের রোমে। কোথায়? কুমড়ো গাছের পাতার কাণ্ডের রোমে। এই সার্কুলেশনটাও কিন্তু সেম একটা প্রোটোপ্লাজমের আবর্তন, কিন্তু এখানে একটা বৃহৎ কোষকে কেন্দ্র করে রোটেশন হয়, কিন্তু সার্কুলেশন হয় ক্ষুদ্র একটা কোষকে কেন্দ্র করে সার্কুলেশন হয়। খুবই ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট, রোটেশন আর সার্কুলেশন খুবই ইম্পর্টেন্ট। এটা এক এক উদ্ভিদের চলন। আচ্ছা, এই যে নুটেশন আর রোটেশন, এখানে কিন্তু কনফিউশন হয়, পরীক্ষায় কনফিউশন হয় রোটেশন আর নুটেশন। নুটেশন কোনটা? নুটেশন দেখা যায় যে পেঁচিয়ে থাকা, মানে এই যে দেখবা সিম, তারপরে কুমড়ো, লাউ, বাড়িতে যে লতানো উদ্ভিদগুলো যে মানে আমরা যে ফল সবজিগুলো খাই, হ্যাঁ, লতানো জাতীয় উদ্ভিদ যেগুলো মানে পেঁচিয়ে মাচাতে হয়, ওই উদ্ভিদকে বলা হয় বল্লী জাতীয় উদ্ভিদ। ওই সব উদ্ভিদে নুটেশন দেখা যায়। কি দেখা যায়? নুটেশন দেখা যায়। উদাহরণ কি? সিম, কুমড়ো, অপরাজিতা। তাহলে নুটেশন দেখা যায় কোন জাতীয় উদ্ভিদের? বল্লী জাতীয় উদ্ভিদ, যেগুলো মানে কি বলে শাখা প্রশাখাগুলো কি করে মানে পেঁচিয়ে উপরে ওঠে, সেখানে কি দেখা যায়? নুটেশন দেখা যায়। খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? বনচাল উদ্ভিদে। রোটেশন দেখা যায় কোন উদ্ভিদে? পাতা শ্যাওলা পাতার কোষে আর কচুরিপানার। সার্কুলেশন দেখা যায় কুমড়ো গাছের পাতায় আর পাতার কাণ্ডের রোমে। আর নুটেশন দেখা যায় কোথায়? বল্লী জাতীয় উদ্ভিদের দেহে। ক্লিয়ার? এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে। আচ্ছা, এই যে চলনের কথা বলছি, উদ্ভিদের চলন দেখা যায়, এটা আবার এই চলন ব্যাপারটা নিয়ে কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিল? আচার্য জগদীশচন্দ্র বসু। তো দুটো উদ্ভিদ নিয়ে মানে পরীক্ষা করেছিল আচার্য জগদীশচন্দ্র বসু। কি কি উদ্ভিদ? একটা হচ্ছে বনচাল উদ্ভিদ আর একটা হচ্ছে কি লজ্জাবতী উদ্ভিদ। এদের দুজনকে দেখে কি করেছিল মানে আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেছিল যে উদ্ভিদেরও প্রাণ রয়েছে। হ্যাঁ, তো কোন যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছিল? কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করেছিল? তো বলতে হবে কি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। আচ্ছা, তো এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সামান্যতম সাড়া প্রদান কিন্তু এখানে নির্ণয় করা যায় বা পরিমাপ করা যায়। 1 সেকেন্ডে 1 mm পর্যন্ত কি করা হয়? উদ্ভিদ যে সাড়া প্রদানে সক্ষম সেটা পরিমাপ করা হয়। এইটুকুই। এবার দেখো নেক্সটে উদ্ভিদের যে চলন, এই উদ্ভিদের চলনকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেগুলোর সংজ্ঞা মাথায় রাখতে হবে না, পরীক্ষায় আসতে হবে। কনসেপ্টটা তোমরা আগে ক্লিয়ার করবা এবং সেখান থেকে আসে জাস্ট উদাহরণগুলো। আমাদের সংজ্ঞা হুবহু মুখস্থ করতে হবে না, একদমই মুখস্থ করতে হবে না। শুধু জাস্ট কি করবা তোমরা? কনসেপ্টটা মাথায় রাখবা যে হ্যাঁ এটা কোন চলন, কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়, জাস্ট এইটুকুই। উদাহরণ আর কোন মানে সেই মানে চলনের প্রকারটা জাস্ট মাথায় রাখবা, কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, ব্যাস এইখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা দেখো, এই যে উদ্ভিদের কিছু প্রকার চলন রয়েছে, সেই চলনগুলো আলোচনা করার আগে আমি একটা পার্থক্য, চলন আর গমনের মধ্যে যে পার্থক্যটা সেটা আগে তোমরা দেখে নাও। আচ্ছা, চলন আর গমন এই দুটোর মধ্যে পার্থক্য কি?
মানে কথাটা শুনে একটু মানে মনে হচ্ছে কি গমন মানে কি? গমন মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কারণ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানে কি স্থান পরিবর্তন করা, সেটা হচ্ছে কি গমন। আর চলন কি এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, হ্যাঁ, যে উদ্ভিদে যে সাড়া প্রদানের সক্ষমতা, সেটাই হচ্ছে কি চলন। আচ্ছা দেখো, এই চলন আর গমনের জাস্ট পার্থক্যগুলো আমি বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা যে কোনটা চলন আর কোনটা গমন। আচ্ছা দেখো, এখানে দেখো প্রথমেই বলেছি কি যে স্থির থেকে, অর্থাৎ উদ্ভিদ কি করে স্থির, অর্থাৎ উদ্ভিদ না যে কোনো জীব স্থির থেকে কি করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, সেটা হচ্ছে কি চলন। আচ্ছা গমন কি করে স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট। কি চলনে কি করে স্থির থাকে, আর গমনে কি করে স্থান পরিবর্তন করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। আচ্ছা এবার কি বলছে, কেবল চলন উদ্ভিদ দেহে সম্পন্ন হয়, আর গমন কি বলছে চলন ও গমন উভয়ই প্রাণী দেহে সম্পন্ন হয়। কথাটার মানে কি, এই যে চলন, এই চলন মানে চলন জিনিসটাই শুধু উদ্ভিদ দেহে সম্পন্ন হয়, উদ্ভিদ দেহে কিন্তু গমন হয় না। উদ্ভিদ দেহে কখনোই গমন সম্পন্ন হয় না, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যে ওরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও কি ওরা গমনে সক্ষম। এই যে ব্যতিক্রমগুলো আমি লিখেছি এখানে, কি ক্লামাইডোমোনাস, ভলভক্স আর ডায়াটম, এরা উদ্ভিদ কিন্তু কি করে এরা গমনে সক্ষম। আচ্ছা তাহলে কি বললাম, যে কোনো উদ্ভিদ, এই তিনটে উদ্ভিদ ছাড়া কোনো উদ্ভিদই মানে কি বলতো গমনে সক্ষম নয়, হ্যাঁ, কিন্তু বাকি সবাই কিন্তু চলনে সক্ষম। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীদেহের ক্ষেত্রে কি হয়, চলনও করতে পারে গমনও করতে পারে প্রাণীরা, কিন্তু কিছু কিছু প্রাণী রয়েছে ওরা প্রাণী হওয়া সত্ত্বেও কিন্তু গমন করতে পারে না। কি কি ব্যতিক্রম রয়েছে, সাগর কুসুম, স্পঞ্জ আর প্রবাল, এই ব্যতিক্রমগুলো কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যে ভলভক্স মানে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম কি গমনে সক্ষম, গমনে সক্ষম। এর ব্যতিক্রম কথাটার মানে কি এরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও এরা গমনে সক্ষম, আর এখানে এরা প্রাণী হওয়া সত্ত্বেও কিন্তু গমনে অক্ষম। আমরা জানি যে প্রাণী মানে গমনে সক্ষম, ক্লিয়ার? তো এখানে এরা প্রাণী হওয়া সত্ত্বেও এরা গমনে অক্ষম। আচ্ছা কি বলছে, চলনে নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না, গমনে নির্দিষ্ট গমনাঙ্গের প্রয়োজন হয়। একদম ঠিক কথা, চলনে নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না। এর আগেই যে মানে যেগুলো কথা আলোচনা করলাম ওখানে, যেমন ধরো নুটেশন, সার্কুলেশন, হ্যাঁ, তো এইগুলো যে ঘটলো, হ্যাঁ, তো এখানে কি কোনো নির্দিষ্ট মানে চলনাঙ্গ রয়েছে যে এই চলনাঙ্গতেই চলন সম্পন্ন হয়? এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু গমনের ক্ষেত্রে নির্দিষ্ট গমনাঙ্গের প্রয়োজন রয়েছে, যেমন সিলিয়া সঞ্চালনের দ্বারা গমন করে, তারপরে সিউডোপোডিয়া, হ্যাঁ, এগুলোর সাহায্যে গমন সম্পন্ন হয়। আচ্ছা এবার কি বলছে, চলন হলে গমন নাও হতে পারে। এটা একটা কথা, ঠিক কথা, যে কি চলন যদি হয় তো গমন কিন্তু নাও হতে পারে, কিন্তু যদি গমন হয় তাহলে অবভিয়াসলি চলন হবে। কেন, আমি যদি এখান থেকে ওই জায়গায় যদি যাই তো অবভিয়াসলি তো আমার তো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হওয়ার ফলেই তো আমরা এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারবো, অর্থাৎ গমন সম্পন্ন করতে পারবো। তো এই কথাটাই, যে চলন মানে কি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে একটা নির্দিষ্ট জায়গায় মানে স্থির থেকে, কিন্তু গমন কি করে, ও তো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার ফলে তো এক জায়গা থেকে অন্য স্থান যায়, তাহলে কি হয়, ওর চলনও সম্পন্ন হচ্ছে, গমনও সম্পন্ন হচ্ছে। ক্লিয়ার? এইটুকুই হচ্ছে চলন আর গমনের মধ্যে পার্থক্য। আচ্ছা উদ্ভিদ দেহে কিছু কিছু চলন দেখা যায়, যে চলনগুলো তোমাদের এখন আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রত্যেকবার এসছে। ক্লিয়ার? তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের এই বোঝানোর মধ্যে যদি কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমি নেক্সটে সেই কমেন্টের যে কোশ্চেনগুলো তোমরা করবা তার নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও বানিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, এই যে উদ্ভিদের চলনের কথা বলছি, এই উদ্ভিদের চলনকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। দেখো কি কি ভাগ, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন আর একটা হচ্ছে আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলন কোনটা, যে চলনগুলো প্রথমেই আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, সার্কুলেশন, রোটেশন, নুটেশন, হ্যাঁ, প্রকরণ, এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। প্রথমে আলোচনা করে দিয়েছি, এখানে আলোচনা করার দরকার নেই। আর কি হচ্ছে, চলনকে আরেকটা ভাগে ভাগ করা হয়েছে কি আবিষ্ট চলন।
এই আবিষ্ট চলন কার প্রভাবে ঘটে? কোন উদ্দীপকের প্রভাবে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটে। হ্যাঁ, আর এই স্বতঃস্ফূর্ত চলন কার প্রভাবে ঘটে? অন্তঃস্থ উদ্দীপকের প্রভাবে ঘটে। আচ্ছা, এই যে আবিষ্ট চলনের কথা বলছি, এই আবিষ্ট চলনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। দেখো কি, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক, এই 3 ভাগে ভাগ করা হয় আবিষ্ট চলনকে। আচ্ছা, এই 3টে চলনের আমি বৈশিষ্ট্য একে একে লিখে দিয়েছি, এবং বৈশিষ্ট্য এমন করে লিখেছি যেটা পার্থক্যের আকারেও তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবা, যে ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন, এই 3টে চলনের যে নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, এবং ওই বৈশিষ্ট্যগুলো থেকে তোমরা পার্থক্যও বুঝতে পারবা। আমাদের পার্থক্যটা তো আমাদের বুঝতে হবে, তাহলে তো আমাদের পরীক্ষার হলে তাহলে আমরা ভুল করব না। প্রত্যেক জায়গায় তো দেওয়া থাকবে, টপিকও দেওয়া থাকবে, ন্যাস্টিকও দেওয়া থাকবে, ট্যাকটিকও দেওয়া থাকবে। তো আমরা যদি আলাদা আলাদা বুঝতে পারি যে না এর সাথে এর মিল নেই, এটার জন্য এই ট্যাকটিকের সঙ্গে টপিকের এটার মিল নেই, তা আমরা যদি পার্থক্যটা জাস্ট মনে রাখতে পারি তাহলে আমাদের অবভিয়াসলি কী হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো পার্থক্যটা জাস্ট লিখেছি, এবং তার ভাগগুলো আমি আলোচনা করছি, এখনই করছি। তো আগে দেখো পার্থক্য কি করছে। আচ্ছা দেখো, ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা প্রভাবিত হয়। ট্যাকটিক চলন গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা প্রভাবিত হয় কি ট্যাকটিক চলনে। ট্রপিক চলনে জাস্ট গতিপথ দ্বারা প্রভাবিত হয়, তাই জন্য ট্রপিক চলনকে বলা হয় দিক নির্ণীত চলন। কি বলা হয়? দিক নির্ণীত চলন। যেহেতু গতিপথ দ্বারা প্রভাবিত হয়, উদ্দীপকের গতিপথ দ্বারা প্রভাবিত হয়, তাই জন্য ট্রপিক চলনকে বলা হয় দিক নির্ণীত চলন। আচ্ছা, ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনে কি বলছে? তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয়, তাই জন্য ন্যাস্টিক চলনকে বলা হয় ব্যাপ্তি চলন। কি বলা হয়? ব্যাপ্তি চলন। আচ্ছা, তাহলে কি হলো? ট্যাকটিক চলনে কি হয়? গতিপথ আর তীব্রতা উভয় দ্বারা প্রভাবিত হয়। ট্রপিক চলনে কি হয়? জাস্ট গতিপথ দ্বারা প্রভাবিত হয়, আর ন্যাস্টিক চলনে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এই যে ট্যাকটিক চলন, এটা হচ্ছে একটা সামগ্রিক চলন। ট্যাকটিক চলনটা হচ্ছে একটা সামগ্রিক চলন, কিন্তু ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন হচ্ছে একটা বক্র চলন, দুটোই কিন্তু বক্র চলন। আচ্ছা, এবার কি, এই ট্যাকটিক চলন কিন্তু জাস্ট নিম্ন শ্রেণীর উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। এই ট্যাকটিক চলন কাদের দেহে দেখা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এই যে ট্রপিক আর ন্যাস্টিক চলন, এই দুটো চলন কিন্তু উন্নত শ্রেণীর উদ্ভিদ দেহের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এই ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে শুধু জাস্ট ট্রপিক চলনটা হচ্ছে একটা হরমোন দ্বারা প্রভাবিত হয়। কোন হরমোন দ্বারা? অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। জাস্ট কি বললাম? হরমোন দ্বারা প্রভাবিত হয় কোন চলন? তখন বলতে হবে ট্রপিক চলন। তো কোন হরমোন দ্বারা প্রভাবিত হয়? তখন বলতে হবে উদ্ভিদ হরমোন একটা, সেই উদ্ভিদ হরমোনটার নাম কি? অক্সিন। কি? অক্সিন। তাহলে কি বলছে? অক্সিন দ্বারা প্রভাবিত হয় জাস্ট প্রথম কোন হরমোন, কি না সরি কোন চলন? তখন বলতে হবে ট্রপিক চলন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু অক্সিন দ্বারা বা যে কোনো হরমোন দ্বারা কিন্তু ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলন কিন্তু প্রভাবিত হয় না। আচ্ছা, এবার এই যে ট্যাকটিক চলন, এই ট্যাকটিক চলন কিন্তু সামান্য কিন্তু স্থান পরিবর্তন করে, সামগ্রিকভাবে কিছু স্থান পরিবর্তন করে, কিন্তু ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন কিন্তু কখনো স্থান পরিবর্তন করে না। তো এখানকার মধ্যে ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিকের মানে সাধারণ কনসেপ্ট যে জিনিসটা অ্যাকচুয়ালি কী, তাহলে একটু ক্লিয়ার হলো। এবার আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা ট্যাকটিক চলন আলাদা করে, ট্রপিক চলন আলাদা করে এবং ন্যাস্টিক চলন আলাদা করে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমেই আমি আলোচনা করব ট্যাকটিক চলন নিয়ে। ঠিক আছে? তো দেখো ট্যাকটিক চলন কয় প্রকার এবং ট্যাকটিক চলনের যে প্রকার রয়েছে তাদের কিছু কিছু উদাহরণ সেখানে আলোচনা করছি। দেখো কি, ট্যাকটিক চলনের কয়েকটা আলাদা আলাদা নাম রয়েছে। এই ট্যাকটিক চলনকে বলা হয় প্যারাটনিক চলন বা আবিষ্ট সামগ্রিক চলন, যেটা ওই পার্থক্যের সময় বললাম, যেটাকে বলা হয় সামগ্রিক চলন। আর এটা তো একটা আবিষ্ট চলন কি না? ট্যাকটিক চলনটা তো একটা আবিষ্ট চলন। যাই হোক, তাহলে ট্যাকটিক চলনের অপর নাম কি? প্যারাটনিক চলন। মাথায় রাখবা। আচ্ছা, এই ট্যাকটিক চলনকেও একটা ভাগে ভাগ করা হয়। কি কি? ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক,
থার্মোট্যাকটিক আর হাইড্রোট্যাকটিক আর রিওট্যাকটিক। আচ্ছা, ফটোট্যাকটিক কি? ফটোট্যাকটিক কি হয়? আলোর অভিমুখে চলন। ফটো নামটা শুনে মনে হচ্ছে আলো, তাহলে ফটোট্যাকটিক এর মানে কি হয়, মানে কোন কার অভিমুখে মানে চলন হয়, তখন বলতে হবে আলোর অভিমুখে চলন। কি কি উদাহরণ? কি কি? ক্লাইমাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এগুলো হচ্ছে এক একটা এককোষী শৈবাল। এদের যে চলন দেখা যায়, কি ধরনের চলন দেখা যায়? ফটোট্যাকটিক চলন দেখা যায়। আচ্ছা, এবার কি আসছে? কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কার অভিমুখে ঘটে? কেমো মানে কি? এখানে কেমিস্ট্রি, কেমো মানে তোমার রাসায়নিক ব্যাপারটা আসছে, তাহলে রাসায়নিক পদার্থের অভিমুখে যে চলন দেখা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেকবার আসে বা এসেছে। কি? যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ও ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, হ্যাঁ, এটা হচ্ছে কেমোট্যাকটিক চলনের উদাহরণ। তো এরকম প্রশ্ন আসবে যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে প্রভাবিত হয়, ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা কোন ধরনের চলন? তখন বলতে হবে কি? কেমোট্যাকটিক চলন। আচ্ছা, হলো। এবার এই যে থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক আর রিওট্যাকটিক, এগুলো জাস্ট জেনে রাখবা যে মানে কার দিকে বা কার অভিমুখে চলন দেখা যায়, এটা জাস্ট জেনে রাখবা। থার্মোট্যাকটিক চলন কার অভিমুখে হয়? উষ্ণতার অভিমুখে বা তাপমাত্রার অভিমুখে হয়। হাইড্রোট্যাকটিক, হাইড্রো মানে হাইড্রোজেন, জলের কথাটা মাথায় রাখবা, জলের অভিমুখে হয়। আর রিওট্যাকটিক জলস্রোতের অভিমুখে হয়। জাস্ট এইটুকু হচ্ছে ট্যাকটিক চলনের উদাহরণগুলো মাথায় রাখবা। মেন দুটো হচ্ছে, একটা হচ্ছে ফটোট্যাকটিক আর একটা হচ্ছে কেমোট্যাকটিক। কেমোট্যাকটিকটা মাথায় রাখবা মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, এবং ফার্নের শুক্রাণু কি হয়? ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, হ্যাঁ। এই উদাহরণটা মাথায় রাখবা, কেমোট্যাকটিক আর ফটোট্যাকটিকের উদাহরণটা জাস্ট এই দুটোই পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আমরা জানবো ট্রপিক চলন সম্পর্কে। ট্রপিক চলনে কি আলোচনা করা আছে সেটা দেখো। ট্রপিক চলনকে কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা জানবো। দেখো, ট্রপিক চলনকে ভাগ করা হয়, এই ট্রপিক চলনের আরেকটা নাম হয় ট্রপিজম। আচ্ছা, ট্রপিক চলনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফটোট্রপিক চলন, একটা হচ্ছে জিওট্রপিক চলন, আর একটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। ফটোট্রপিক চলন মানে ফটো মানে কি? আলোর দ্বারা প্রভাবিত হবে, অর্থাৎ আলোকবর্তী চলন। জিওট্রপিক চলন মানে হচ্ছে অভিকর্ষজবর্তী চলন। আর হাইড্রোট্রপিক চলন হচ্ছে জলবৃত্তীয় চলন। আচ্ছা, এবার ফটোট্রপিক চলনকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? প্রতিকূল আলোকবর্তী চলন, অনুকূল আলোকবর্তী চলন আর তির্যক আলোকবর্তী চলন। সেম জিওট্রপিকেও সেম, প্রতিকূল অভিকর্ষজবর্তী চলন, অনুকূল অভিকর্ষজবর্তী চলন এবং তির্যক অভিকর্ষজবর্তী চলন। আচ্ছা, হাইড্রোট্রপিক চলনকে অনুকূল হাইড্রোট্রপিক আর প্রতিকূল হাইড্রোট্রপিককে দুই ভাগে ভাগ করা হয়। এবার দেখো, এখানে জাস্ট একটা কনসেপ্ট যদি তোমরা মাথায় রাখো, তাহলে এই ট্রপিক চলনে কোনো কিছু ডাউট থাকবে না। খুবই সহজ ট্রপিক চলনটা। তো কি? ধরো, এই যে এখানে বলেছে কি যে ফটোট্রপিকের কথা। ফটোট্রপিক মানে কি? মানে বাংলা কি হচ্ছে? আলোকবর্তী চলন। আলোকবর্তী চলন মানে কি? মানে যেদিকে আলো থাকবে, অর্থাৎ যেদিক থেকে আলোর যে উৎসটা থাকবে, মানে আলোর উৎস কোথায়? আমরা সবাই তো জানি, সব আলোর উৎস হচ্ছে কি? সূর্য। তো আলোর উৎস যেদিকে থাকবে, হ্যাঁ, তো উদ্ভিদের যেদিকে আলোর উৎস থাকবে সেদিকে যদি উদ্ভিদের কি হয়? বৃদ্ধি ঘটে, হ্যাঁ, সেটা হয়ে গেল আলোর অনুকূলবর্তী চলন। এবার আলোর বিপরীতে যদি উদ্ভিদের আলোর বিপরীতে যে অঙ্গ হোক না কেন, উদ্ভিদের যে অঙ্গের কি হয়? আলোর উৎসের বিপরীতে বৃদ্ধি পায়, সেটা হয়ে গেল প্রতিকূল আলোকবর্তী। আর তির্যক কোনটা? তির্যকটা হচ্ছে মাঝামাঝি, মানে একটু বেঁকে, মানে না অনুকূল না প্রতিকূল, একটু বেঁকে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কি? তির্যক আলোকবর্তী। তাহলে এটা তো ক্লিয়ার। ধরো একটা গাছ রয়েছে, এবার আকাশে সূর্য রয়েছে, তো সূর্য কোথায় রয়েছে? আকাশে রয়েছে, মানে উপরের দিকে রয়েছে। এবার একটা গাছের পাতা, মানে এবার ধরো গাছ আছে, এবার গাছের কাণ্ড আর শাখা প্রশাখা এরা কোন দিকে বৃদ্ধি পায়? মাটির নিচে গিয়ে বৃদ্ধি পায়। কোনো উদ্ভিদের শাখা প্রশাখা আর কি বলছে কাণ্ড কোথায় বৃদ্ধি পায়? উপরের দিকে তো ওঠে, হ্যাঁ। তো কোন দিকে ওঠে? সূর্যের দিকে তো ওঠে, মানে আলোর দিকে তো ওঠে। তাহলে আলোর অনুকূলে যায়, আলোর অনুকূলে বৃদ্ধি পায়, হ্যাঁ। তাই জন্য হয়ে গেল কি? কাণ্ড
কাণ্ড আর শাখা প্রশাখা হয়ে গেল কি আলোর অনুকূলবর্তী চলন। ক্লিয়ার? এবার মূলের কথা বলি। ধরো এবার মূল আছে, মূলও তো বৃদ্ধি পায়, তো কোন দিকে বৃদ্ধি পায়? আলোর উৎস হচ্ছে আকাশে, মানে সূর্যের দিকে, কিন্তু এবার মূল বৃদ্ধি পায় কোথায়? নিচের দিকে। তাহলে আলোর উৎস হচ্ছে ওপরের দিকে, কিন্তু মূল বৃদ্ধি পাচ্ছে নিচের দিকে, তার মানে কি বিপরীত দিকে, তার প্রতিকূলে মানে বৃদ্ধি পাচ্ছে মূল। তাই জন্য মূলটা হয়ে গেল কি আলোর প্রতিকূল আলোকবর্তী, মানে মূলের ক্ষেত্রে দেখা যায় কি প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়। আচ্ছা, এবার তির্যক আলোকবর্তী কোনটা? যেমন পাতা, উদ্ভিদের পাতা কিন্তু তির্যকভাবে বৃদ্ধি পায়, মানে আলোক উৎসের তির্যকভাবে বৃদ্ধি পায়, তাই জন্য কি বলা হয় তির্যক আলোকবর্তী চলনের উদাহরণ হচ্ছে কি পাতা। তাহলে এটা আলোর ব্যাপারে আমরা জানলাম, মানে আলোকবর্তী চলন ব্যাপারে জানলাম। এবার আমরা জানবো কি জিওট্রপিক সম্বন্ধে। জিওট্রপিক কি অভিকর্ষজবর্তী চলন। এবার দেখো অভিকর্ষ মানে কি? অভিকর্ষটা হচ্ছে একটা বল, হ্যাঁ, যেটা কি হয় পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। তো দেখো অভিকর্ষজ বল মানে কি? মানে নিচের দিকে যাওয়া। অভিকর্ষ মানে কি নিচের দিকে যাওয়া, কেন্দ্রের দিকে যাওয়া। নিচের দিকে যাওয়া মানে কি? ধরো একটা বল রয়েছে, এই বলটাকে আমি ছেড়ে দিলাম। যখনই আমি হাত থেকে ছেড়ে দিলাম তো কি করে বলটা? কি সঙ্গে সঙ্গে কি ওপরে ওঠে? না, কি করে বলটা নিচে নামে। তার মানে বলটার উপর একটা অভিকর্ষজ বল কাজ করছে, পৃথিবীর একটা অভিকর্ষজ বল কাজ করছে, ওই জন্য আমরা যখনই ছাড়ি বলটা তখন কি হয়? নিচে পড়ে যায়। ঠিক তেমনই যে চলন না, মানে যে বৃদ্ধিটা, হ্যাঁ, উদ্ভিদের যে অঙ্গের বৃদ্ধি কি হয় অভিকর্ষের দিকে, মানে অভিকর্ষ মানে কি নিচের দিকে হয়, যে অঙ্গের বৃদ্ধি নিচের দিকে হয় সেটা হয়ে গেল মানে অভিকর্ষজ কি বলা হয়? অনুকূল হয়ে গেল, অভিকর্ষের অনুকূল হয়ে গেল। এবার যেটা মানে এবার যদি যে চলনটা কি হয়, যে উদ্ভিদের চলনটা কি হয় ওপরের দিকে হয়, মানে অভিকর্ষের বিপরীত দিকে হয়, সেটা হয়ে গেল কি হয়ে গেল? ওটা অভিকর্ষজ, মানে প্রতিকূল অভিকর্ষজ হয়ে গেল। কেমন? ধরো সেম কথায় একই কথা, ধরো উদ্ভিদের মূল রয়েছে, উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটে, উদ্ভিদের মূলের বৃদ্ধি কোথায় ঘটে? নিচের দিকে ঘটে। তো নিচের দিকে যে ঘটে, কিন্তু যদি আমরা এই যে অভিকর্ষের সাপেক্ষে যদি দেখি, তাহলে অভিকর্ষের সাপেক্ষে যদি আমরা দেখতে যাই, তাহলে অভিকর্ষের প্রতিকূলে অনুকূলে বৃদ্ধি ঘটছে কার? মূলের। তাই জন্য মূল হয়ে গেল কি অনুকূল, অভিকর্ষের অনুকূল হয়ে গেল কি মূল। আর কাণ্ড কি হয়? কাণ্ড কি ওপরের দিকে বৃদ্ধি পায়, হ্যাঁ, উদ্ভিদের কাণ্ড কি হয় ওপরের দিকে বৃদ্ধি পায়, কিন্তু অভিকর্ষের মানে বিপরীতে, তো মানে অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়, তাই জন্য কি বলছে কাণ্ড হয়ে গেল কি প্রতিকূল। আর তির্যকটা কি? তির্যকটা কি পার্শ্বীয় মূলের ক্ষেত্রে, পার্শ্বীয় মূল যে থাকে উদ্ভিদের পার্শ্বীয় মূল, সেক্ষেত্রে তির্যক অভিকর্ষজবর্তী চলন দেখা যায়। আচ্ছা, এখানকার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাই পরীক্ষায় দেয়, এই টপিক চলন থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা দেখে হব ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, মানে কি বলছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আমরা যে দেখি সুন্দরবনে, সেখানে দেখা যায় শ্বাসমূল দেখা যায়। শ্বাসমূল দেখা যায় কি কি উদ্ভিদের শ্বাসমূল দেখা? সুন্দরী, গরান, গেওয়া, এসব উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল দেখা যায়। তো শ্বাসমূলগুলো কি হয় দেখা যায় মাটির ওপরে, মানে মাটিকে মানে ভেদ করে ওপরের দিকে উঠে থাকে। হ্যাঁ, তা আমরা এমনি জানি যে মূল, যে কোনো গাছের মূল কি হয় মাটির নিচে থাকে, মানে মাটির নিচের দিকে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মূল হয়ে যায় অভিকর্ষজ কি হয় অনুকূল অভিকর্ষজবর্তী চলন। কিন্তু এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, মানে যে কোনো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেওয়া যাদের কথা বললাম, ওদের শ্বাসমূলটা কি হয় মাটির ওপরে ভেদ করে ওপরে উঠে আসে, কারণ তাহলে অভিকর্ষের বিপরীতে ভেদ করে ওপরে উঠে আসে। তাই জন্য সুন্দরী গাছের শ্বাসমূলগুলোকে বলা হয় কি অভিকর্ষজ। কোন অভিকর্ষজ বলা হয়? প্রতিকূল অভিকর্ষজ বলা হয়। ক্লিয়ার? এটা ভালো করে মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হাইড্রোটপিক কোনগুলো? জলবৃত্তীয় চলন। সেম, মানে জলের মানে যে জলের উৎসের দিকে, যদি জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের যে মানে চলন বৃদ্ধি ঘটে, হ্যাঁ, সেটা হয়ে গেল কি বলতো অনুকূল জলবৃত্তীয় চলন। আর প্রতিকূল জলবৃত্তীয় চলন কোনটা? যেটা জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। তো দেখো মূল কি হয়, মাটির নিচ থেকে আমরা কি নিই? জল নিই। হ্যাঁ, মাটির নিচ থেকে আমরা জল নিই, তো মাটির নিচে কি থাকে? মূল থাকে। তো জলের উৎসর দিকেই তো মূলের বৃদ্ধি ঘটে, তাই জন্য মূল হয়ে গেল কি
অনুকূল জলবৃত্তীয় চলন। আর প্রতিকূলটা কি? কাণ্ড। কাণ্ড তো মানে গাছের ওপরের দিকে থাকে, ওখানে কি জল থাকে? নিচে জল থাকে, তাহলে জলের উৎসটা হচ্ছে নিচের দিকে আর বৃদ্ধি পাচ্ছে উপরের দিকে, তাহলে তো বিপরীত হয়ে গেল। তাই জন্য কি বলছে? কাণ্ড হয়ে গেল কি? প্রতিকূল জলবৃত্তীয় চলন। তো এই যে হচ্ছে ট্রপিক চলন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ন্যাস্টিক চলন নিয়ে। ক্লিয়ার? তো দেখো, ন্যাস্টিক চলনকে 3 ভাগে মানে সরি 1 2 3 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক আর নিকটিওন্যাস্টিক। আচ্ছা দেখো, খুবই সহজ। এখানে যত ভারী করে নিবা মাথায় তত ভারী মনে হবে, কিন্তু খুবই সহজ। এখানে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো আর এই জাস্ট উদাহরণগুলো মাথায় রাখো, ব্যাস এখান থেকেই প্রশ্ন আসবে। এবার দেখো ফটোন্যাস্টিকের কথা বলছি। ফটোন্যাস্টিকটা কি? ফটোন্যাস্টিক হচ্ছে কি? আলো। ফটো মানে দেখে আমি বোঝা যাচ্ছি আলো। আলো দেখে কি বুঝবো? পজিটিভ। এবার কি বলছে? আলো। আলোর দ্বারা কি হয় যে ন্যাস্টিক চলন সম্পন্ন হয়, সেটাকে বলা হয় ফটোন্যাস্টিক চলন। এই ফটোন্যাস্টিক চলনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক, একটা হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক। পজিটিভ ফটোন্যাস্টিক কোনটা? যেটা কি হয় তীব্র আলোতে মানে তীব্র আলোতে যে চলনটা সম্পন্ন হয়। যেমন কি পদ্ম আর সূর্যমুখী ফুল কি হয়? প্রচুর তীব্র আলোতে ফোটে, কিন্তু সন্ধ্যা মালতী আর জুঁই ফুল কিন্তু খুব কম আলোতে ফোটে। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ ফটোন্যাস্টিক আর এটা হয়ে গেল পজিটিভ ফটোন্যাস্টিক। এগুলো জাস্ট উদাহরণগুলো মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এবার থার্মোন্যাস্টিক। থার্মো মানে কি? তাপ। এবার দেখো তাপের প্রভাবে, অধিক তাপে দুটো ফুলের, টিউলিপ ফুল আর ক্রোকাস ফুলের পাপড়ি কি হয়? অধিক তাপে খুলে যায়। তো এগুলো এই মানে এই চলনটাকে বলা হয় কি? থার্মোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন স্পর্শর দ্বারা। লজ্জাবতী গাছের পাতা আমরা হাত দিলেই কি হয়? পাতাগুলো নুয়ে পড়ে, মানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে। তাই জন্য সিসমোন্যাস্টিক চলন দেখা যায় লজ্জাবতী গাছের পাতায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা এসছে। আচ্ছা এবার দেখো নিকটিওন্যাস্টিক চলন কোনটা? যে চলন কি হয় তাপ এবং আলো 2 দ্বারা প্রভাবিত হয়। কি? তেঁতুল পাতা আর মটর গাছের পাতা কি হয়? মানে অধিক তাপ এবং অধিক আলো থাকবে যখন, তখনই কি হয়? তেঁতুল গাছের পাতা আর মটর গাছের পাতা কি হয়? খুলে যায়। আচ্ছা এবার কি কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলন বলতে কি এখানে কার দ্বারা প্রভাবিত হবে? রাসায়নিক পদার্থ দ্বারা। কি কি রাসায়নিক পদার্থ? প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম। মানে রাসায়নিক পদার্থ দ্বারা বলতে ধরো এখানে বেশিরভাগ পতঙ্গভোগ উদ্ভিদের ক্ষেত্রে বলা হয়, যেমন সূর্য শিশির, পাতাঝিঝি, কলসপত্রী। এরা কি হয়? এই যে প্রোটিনের কথাটা বলছি, হয়তো কোনো এই যে কলসপত্রী যে রয়েছে এটা তো পতঙ্গভোগ, মানে পতঙ্গকে খেয়ে ফেলে। তো অ্যাকচুয়ালি পতঙ্গকে খেয়ে ফেলে না, মানে একদম কোনো পতঙ্গ গিয়ে বসলো আর কলসপত্রী কী করলো যে একদম খেয়ে নিল, সেরকম না। কি হয়, হয়তো কোনো পতঙ্গ গিয়েও মানে কলসপত্রীর গাছ গিয়ে পড়েছে, এবার কি করে একটা ধরনের উৎসেচক ক্ষরণ করে। কলসপত্রীর গাছ থেকে এক ধরনের উৎসেচক মানে কি হয় ক্ষরণ হয়, এবং সেই পতঙ্গটাকে কি করে মানে গলিয়ে দিয়ে প্রোটিনে পরিণত করে। হ্যাঁ, তো ডাইরেক্ট তো গাছ তো আর পতঙ্গটাকে খেয়ে নেয় না, ওর যে শরীরে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিনটাকে খায়। এই যে এটাই হচ্ছে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। তো কি? সূর্য শিশির, পাতাঝিঝি আর কলসপত্রী। আচ্ছা এই যে তোমাদের পুরো চলন নিয়ে আমি আলোচনা করলাম, কি কি চলনের কি কি প্রকার রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। নেক্সটে উদ্ভিদ হরমোন নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং এখন পর্যন্ত যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো থ্যাংক ইউ।